বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহেদুল ইসলাম হেলাল এবং আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট সবুর খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নানা রকমের অস্থিরতা সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তার মধ্যে রাজনৈতিক সংকট আছে, বই সম্পর্কের ক্ষেত্রে সংকট আছে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও আছে। আমরা সাম্প্রতিককালে বা শ্বেতপত্র যেটি তৈরি করা হয়েছে সেটি রিপোর্ট দেখলাম, একটা ভয়ঙ্কর চিত্র যেটা কম বেশি আমাদের সবারই জানা ছিল গত 15 বছর কী হচ্ছে। তো আমি আপনাদের দুজনের কাছে, যেহেতু আপনারা ব্যবসায়ী নেতা, আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে দেশের সামগ্রিকভাবে এই মুহূর্তে অর্থনীতির চিত্রটা কি, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? মিস্টার শাহেদুল ইসলাম হেলাল। আমাকে সামগ্রিকভাবে জিজ্ঞেস করলে আনসার্টেনটি, যে সব কিছু এত আনসার্টেন হয়ে গেছে যে স্পেশালি আমি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের কথা বলতে পারি, যারা শিল্প উদ্যোক্তারা। নর্মালিও যেটা হয় যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের, শিল্প উদ্যোক্তাদের ডেট কালেকশন ইজ এ বিগ চ্যালেঞ্জ। কারণ আমি একটা মাল একটা বড় কোম্পানিকে দিলাম, ওই কোম্পানিটা আমাকে টাকা না দিয়ে আরেকজনের সাথে ব্যবসা করলো, আমাকে টাকাটা না দিল, ওটার এগেনস্টে কিন্তু আমার করার কিছু নাই, কারণ আমাদের কন্ট্রাক্ট লটা অত ভালো না। এই জায়গায় কিন্তু এখন মনোযোগ দেওয়ার সময় এসছে। আর ব্যাংক্রাপসি ল তো অবভিয়াসলি আমাদের অনেক দিনের চাওয়া, যে কারণে অনেক ব্যবসায়ী মানে অনিচ্ছাকৃতভাবে অনেক ব্যবসায়ী ব্যাংক্রাফট হয়। ওদের কিন্তু বের হওয়ার কোনো রাস্তা থাকে না। তো আমার মনে হয় এই কন্ট্রাক্ট ল এবং ব্যাংক্রাপসি লটাকে খুবই শক্ত করতে হবে। অ্যান্ড কন্ট্রাক্ট লটা যদি ভালো হয়, যেটা হবে যে ডেট কালেকশন উইল বি এ লট ইজিয়ার। এখন যেটা হচ্ছে যে আমি যখন উৎপাদন করি, আমি যে মালটা বেচি, পণ্যটা বেচি, ইউজুয়ালি কিন্তু আমার বায়াররা ক্রেডিটে মালটা নেয়। ও যদি আমাকে টাকাটা না দেয়, আমার কিন্তু ওকে পায়ে হাতে ধরা বা গুলি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এভাবে কিন্তু ছোটোখাটো অনেক ইন্ডাস্ট্রি ইউজুয়াল টাইমেও খুব কষ্টে থাকে। এখন আরও বেশি কষ্টে আছে, কারণ অনেক বড় বড় ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস এবং অন্য সেক্টরে যারা পলিটিক্যালি ইনভলভ ছিল আগে, ওদের যাদের বড় বড় ব্যবসা ছিল, ওরা ব্যবসাতে দুর্বল হয়ে গেছে। ওরা ব্যবসাতে দুর্বল হওয়াতে বা ব্যবসা বন্ধ হওয়াতে এই যে ছোট ছোট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যারা লিঙ্কেজ সাপ্লাইং করে ছোট ব্যবসায়ীরা, ওরা কিন্তু সবাই মোটামুটি বিরাট একটা প্রবলেমে পড়ে গেছে। আর আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে বড় ইন্ডাস্ট্রি তো অনেক বন্ধ হয়ে যাচ্ছে, বড় ইন্ডাস্ট্রি হওয়ার প্রসপেক্টও অনেক কম, বিকজ আমাদের পাওয়ারের ক্রাইসিস আছে, যেখানে বড় ইন্ডাস্ট্রি হবে না। সুতরাং আমাদের যেখানে থাকতে হবে, যে এসএমইতে থাকতে হবে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দিয়েই আমাদের কিন্তু বড় হতে হবে। যেটা এখন মনে হয় 25 থেকে 30% আছে, এটাকে আস্তে আস্তে আমাদের 60-70% নিয়ে যেতে হবে। অ্যান্ড দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ। এবং এটার কিন্তু বিরাট পসিবিলিটি আছে, কারণ সে ধরেন হ্যান্ডিক্রাফট সেক্টর, হাতে যেসব বানায়, ওটা কিন্তু গ্রামে গঞ্জে লোকের ইনভলভমেন্ট অনেক বেশি, ইন্ডাস্ট্রিজের লোকের ইনভলভমেন্ট কম। এখন আমার এমপ্লয়মেন্ট বড় বড় ইন্ডাস্ট্রির থেকে এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে। সুতরাং আমার এমপ্লয়মেন্টটা বাড়ানোর জন্য আমার মনে হয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। বাট ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের নানান ধরনের চ্যালেঞ্জ আছে, যেন ফাইন্যান্স পাওয়া বা স্ট্যাটিস্টিক্স পাওয়া, বা ব্যবসা করতে যে অ্যাকাউন্টিং, এবং আমাদের এখন যেমন ভ্যাটের নিয়ম, ইনকাম ট্যাক্সের নিয়ম, নানান জটিলতা আছে। আর আরেকটা তো আছে যে সরকারি এতগুলি অর্গানাইজেশনের যে ঘুষের বাণিজ্য, ওটাও একটা বিরাট প্রবলেম ছোটদের জন্য। তো আমাদের এই মুহূর্তে আমি মনে করি এই আনসার্টেনটি থেকে বের হওয়ার জন্য আমাদের ছোটোখাটো ইন্ডাস্ট্রির দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার, কারণ বড় ইন্ডাস্ট্রি হওয়ার প্রসপেক্ট অলমোস্ট নীল। কেন নেই সেটা আমি আপনার কাছে একটু পরে শুনতে আসছি, যেহেতু আপনি নিজে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের নেতৃত্ব দিয়েছেন। কেন বাংলাদেশে বড় ইন্ডাস্ট্রি হবে না, বা হলে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন, আমি শুনতে আসবো আপনার কাছে। তার আগে মিস্টার সবুর খান। আমি ওখান থেকে একটু শুরু করি আর কি, হেলাল ভাই যেটা বললেন। এবং আমরা শ্বেতপত্র প্রকাশ করার ডেফিনেটলি উদ্যোগটা ভালো। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফেক নিউজ, রং ইনফরমেশন, ডাউট করা। এবং একটা ভালো লোক, ভালো ব্যবসার প্রতিষ্ঠানও কিন্তু ডাউটের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু ওই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং হেলাল ভাই যেই বক্তব্যটা বলল যে ব্যবসায়ীদের কারণেই কিন্তু আমাদের কর্মসংস্থানের যে স্পিরিটটা, সেটা কিন্তু ব্যবসায়ী বা আমরা এন্টারপ্রেনারদের কারণেই কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেড়ে যাচ্ছে এবং বাড়ছে।
পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা কিন্তু ইকোনমি সাস্টেন করতে হলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের যত বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়। যেমন আমরা রিসেন্টলি জানি যে বেক্সিমকোর মতো একটা কোম্পানিকে কিন্তু রাজনৈতিক কারণে দোষারোপ করার পরেও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের পার্সপেক্টিভে কিন্তু তাকে ইফ আই এম নট রং 2 মাস বা 3 মাসের বেতন কিন্তু গভর্নমেন্ট কিন্তু দেওয়ার ইনিশিয়েটিভ নিয়েছে। এর একটা মূল কারণ ছিল যে এতগুলো লোকের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। তার মানে এখানে কিন্তু গভর্নমেন্ট সজাগ এবং গভর্নমেন্টও রিয়েলাইজ করতে পারছে, এটা আমরা সবাইকে রিয়েলাইজ করতে হবে। তার কারণ হচ্ছে আমরা যদি আমাদের ইকোনমিতে দেখি, আমাদের ইকোনমিতে কিন্তু এখনও ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু আমরা বলবো যে মোর দেন 50% লোক কিন্তু বেকার। তো বেকার থাকার কারণে লোকজন কিন্তু অপ্রয়োজনীয় কাজ বেশি করছে, যেটাকে আমরা বলি বিভিন্ন রকমের সমালোচনা করা। অর্থাৎ আমরা যদি 50% লোক যারা কর্মক্ষম তাদেরকে যদি আমরা ইকোনমিতে ইনভলভ করতে পারতাম তাহলে কিন্তু ইকোনমির স্পিড বেড়ে যেত। আমরা যেটা হয় যে এখন বড় সমস্যাটাই যেটা হচ্ছে সেটা হলো যে হেলাল ভাই যেটা বললেন যে বড় শিল্পগোষ্ঠী কিন্তু রিসেন্টলি কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনের পর কিন্তু মারাত্মক এফেক্ট হয়েছে। এখন এই বড় শিল্পগোষ্ঠী কিন্তু গত 15 বছর 17 বছর, আমি 15 বছর বেশি বলি এই কারণে, কারণ জরুরি অবস্থার সময়ে কিন্তু ব্যবসায়ীদের উপরেই কিন্তু খড়গটা ছিল, সেই জন্য আমি কিন্তু আমি কিন্তু সেই কারণে এটাকে একটু বাড়িয়ে বলি। তো এখন 2007-08-এর সময় কিন্তু আমরা লক্ষ্য করছি যে ব্যবসায়ীরাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু তখন আতঙ্কে ছিল। আপনারা জানেন ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, ব্যবসায়ীদেরকে বলা হয়তো তোমার অ্যাকাউন্টে এত টাকা আছে, অনেক ব্যবসায়ীদের টাকা কিন্তু আদায় করা হচ্ছে, অনেক দিয়ে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তো সেই জায়গাটাতেও কিন্তু আমরা বলবো ব্যবসায়ীরা ওই আতঙ্কটা কাটিয়ে তারা কিন্তু মোটামুটি আবার যখন দাঁড়াচ্ছিল তখন কিন্তু আবার এই গভর্নমেন্টও কিন্তু ব্যবসায়ীদেরকে ব্যবহার করছে তার ক্ষমতা টিকে থাকার জন্য। অনেকেই ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, বিগত সরকার সবাইকে ব্যবহার করছে। আমার মনে হয় বিগত সরকার ব্যবহার করে না এমন কোনো সেক্টর নাই। তো সেই জায়গাতে কিন্তু এখন একটা ব্যবসা গোষ্ঠী কিন্তু স্বাভাবিকভাবে তার ব্যবসা টিকে থাকার জন্য সে কিন্তু রাজনৈতিক দল বা আমি যেটাকে বলবো গত সরকারের সাথে তাদের কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠেছে, এটা অস্বীকার করতে কেউ পারবে না। হ্যাঁ, অনেকে হয়তো করে নাই, অনেকে হয়তো ব্যবসা পরিবর্তন করেছে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে কিন্তু এখন মাথায় রাখতে হবে যে আমার ইকোনমিতে কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, আমার ফান্ড সার্কুলেশন, আমার বড় ইন্ডাস্ট্রিগুলি কনফিডেন্স রাখা। কারণ বড় ইন্ডাস্ট্রিগুলি শুধুমাত্র কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের সাপোর্টই কিন্তু হয়নি, এগুলো কিন্তু আন্তর্জাতিক সাপোর্টও আছে। অনেকগুলো ব্যবসায়িক গোষ্ঠীর সাথে আপনি লক্ষ্য করবেন যে সেখানে সাপ্লাইয়ের কিন্তু বন্দোবস্ত আছে, কন্ট্রাক্ট আছে, হয় তাদের কাছে র মেটেরিয়াল নিয়ে আসছে অথবা এখান থেকে ফিনিশড প্রোডাক্ট যাচ্ছে, অথবা তাদের সাথে কোনো মেশিনারির চুক্তি ছিল, অথবা তাদের কাছ থেকে কোনো সফট লোন বা কোনো একটা প্রক্রিয়াতে লোন ছিল। অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু বিদেশের অনেকের সাথেও কিন্তু একটা সম্পর্ক ছিল। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো এফেক্ট হলে হবে কি, ভবিষ্যতে কিন্তু সবাই ধরেই নিবে যে বাংলাদেশে কোনো বড় গোষ্ঠী বা সাস্টেনেবল করার মতো এমন কোনো বড় শিল্প গোষ্ঠী কিন্তু ঋণ দেওয়া যাবে না। এখানে যেটা হেলাল ভাই বললেন যে ছোট ছোট শিল্প গোষ্ঠী এখানে যেন ফিজিবল। তো ছোট শিল্প গোষ্ঠীর সমস্যা হচ্ছে কি, ছোট শিল্প গোষ্ঠী কিন্তু কর্মসংস্থানের বন্দোবস্ত খুব বেশি করতে পারবে না। তারা হয়তো 100-200 লোকের সংস্থান করতে পারবে। কিন্তু বড় শিল্পগোষ্ঠী কিন্তু 30,000, 40,000, 50,000, কোনো শিল্পগোষ্ঠী কিন্তু 2 থেকে 2.5 লক্ষ শ্রমিক কিন্তু আছে। তো সুতরাং এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় যে আমাদেরকে অবশ্যই ব্যবসায়িক শিল্পগোষ্ঠীকে কিন্তু আমার কাছে মনে হয় রাজনৈতিক বিবেচনা অবশ্যই করতে হবে, কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে সে যদি অপরাধ করে থাকে, আমি যদি অপরাধ করে থাকি, আমাকে আইনের আয়তায় নেওয়া হবে, কিন্তু আমার প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস করা যাবে না। কারণ প্রতিষ্ঠানের মালিক কিন্তু রাষ্ট্র। যেমনিভাবে আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে রাস্তাঘাটে যখনই কোনো আন্দোলন হয় পাবলিক সম্পত্তি যাতে বিনষ্ট করা না হয়, কারণ পাবলিক সম্পত্তি বিনষ্ট করলে আলটিমেট ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু জনগণ এবং রাষ্ট্র। তো ঠিক একইভাবে ব্যবসাতে যদি আমি মনে করি যে, আবারও রিপিট করছি, যে ব্যবসাতে যদি যিনি ব্যবসা পরিচালনা করছেন, যাকে আমরা মালিক বলি, বা পরিচালনা পরিষদে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমার কাছে মনে হয় তাদেরকে আইনের আয়তায় আনা হোক। কিন্তু আবার এটাও গ্যারান্টেড রাখতে হবে যে তাদের প্রতিষ্ঠানগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমি তাকে কালার করে দিয়ে মানুষকে সংক্ষুব্ধ করে তুললাম, প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেওয়া হলো, এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু রাষ্ট্রেরই মালিক, কারণ রাষ্ট্র কিন্তু একটা সময় প্রাউড করছে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বিবেচনা না করলে আলটিমেট ক্ষতিগ্রস্ত হবে এমপ্লয়মেন্ট, আলটিমেট ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এমপ্লয়মেন্টের সাথে আবার সম্পর্কিত আছে আমার সব কিছুই। আমি যদি মিডিয়ার কথা বলি, কারণ মিডিয়ার কথা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটার সাথে একটা সার্কুলার ইকোনমিতে আমরা জানি একটার সাথে আরেকটা কিন্তু এখন সম্পর্কিত। যেমনিভাবে আজকে ব্যাঙ্কগুলো কিন্তু অনেকগুলো ব্যাঙ্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু কমিটমেন্ট করেছিল তারা টাকা ছাপাবে না, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা যেই গভর্নর কিন্তু কমিটমেন্ট করেছে কোনোভাবেই উনি টাকা ছাপাবে না, কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এখন আপনি কি উনি দোষারোপ করবেন? কারণ উনি তো বলছে যে এছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না, কারণ ইকোনমিকে সাস্টেন রাখার জন্য তাকে সেটা করতেই হবে।
তো সেই কারণে আমরা কিন্তু কতগুলো জিনিস মাথায় রাখতে হবে যে আমরা শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে সম্ভবত আমাদের যুক্তিসঙ্গত পদ্ধতিগুলি অবলম্বন করা উচিত। কারণ আমি অনেক সময় একটা কথা বলি, পৃথিবীর সব দেশে কিন্তু বিবেচনা করা হয় তুমি কতজন লোককে কর্মসংস্থানের বন্দোবস্ত করছো। যদি কর্মসংস্থানের বন্দোবস্ত করে দেওয়া হয় সেটা কিন্তু তার কালার কিন্তু বিবেচনা করা হয় না, বিবেচনা করা হয় সে ইকোনমিতে সরাসরি কন্ট্রিবিউট করছে। তো সুতরাং আমাদের ইকোনমিতে যারা সরাসরি কর্মসংস্থানের মাধ্যমে কন্ট্রিবিউট করছে, আমার কাছে মনে হয় যে এদেরকে যে কোনো উপায় হোক, আমার মনে হয় শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে যেমনি হবে দুর্নীতির টোটাল ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে কর্মসংস্থানে যারা কন্ট্রিবিউট করছে তাদেরকে আমার কাছে মনে হয় পজিটিভ বিবেচনা। এমনি যেটা বলছিলেন যে ব্যক্তি আর প্রতিষ্ঠান আপনি আলাদা করে, এখানে ওই যে পদক্ষেপ 2007-8 যেটা দেখা গেছে, এখনও যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে বা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, এটাকে কোনো জটিলতা বা সমস্যা তৈরি করে? মানে এটা তো প্রথম হয় কি, আমরা কিন্তু একটা কথা বারবার বলি, বাংলাদেশি ব্যবসায়ীদের একটা বড় অংশ বিদেশে অর্থ পাচার করার পিছনে কিন্তু মূল কারণটা কি, দে আর নট ফিলিং সিকিউর যে আমার এই দেশে যে কোনো কিছু হইতে পারে। তো এখন সেখানে কিন্তু আমাকে গভর্নেন্স সিস্টেমে এটা এনশিওর করতে হবে, তুমি অপরাধ করলে তুমি সিকিউর না, কিন্তু যদি অপরাধ না করো তাহলে তোমাকে কেউ টাচ করবে না, কিন্তু অপরাধ করলে তোমার কিন্তু ডেফিনেটলি রিস্ক আছে। তো এখন কি হচ্ছে, বাংলাদেশে অপরাধ যে করে সেও বিদেশে রপ্তানি টাকা পাচার করে, যিনি অপরাধ করে না তিনিও পাচার করে। কেন? ভয় পায়। এই যে ভয় পায় কেন? কারণ বিকজ ডাউটটা এখানে খুব বেশি। আপনি দেখবেন যে এখন প্রপাগান্ডাটা কোথায় হচ্ছে, ফেক নিউজগুলোর প্রপাগান্ডা হচ্ছে। মানুষ জেনে না শুনে একে ওকে এমনভাবে মানে বদনাম বা এমনভাবে একজন আরেকজনকে দোষারোপ করছে, টেনে হিস্ট্রে নামানো হচ্ছে, আলটিমেটলি আপনি আইডেন্টিফাই করে দেখা গেল যে সেটার সাথে সম্পর্কিত না। তো এই জায়গাটাতে হচ্ছে কি, এখানে আমার গুড গভর্নেন্স যদি এনশিওর করে না হয়, তাহলে এই যে এখন একটা ব্যবসায়ী যদি, আমি তো আবারও বলছি যে একটা ব্যবসায়ী যদি অপরাধ করে থাকে, আপনি কিন্তু তাকে আইনের আয়তায় আনতে পারেন, আপনি তাকে জরিমানা করতে পারেন, রাষ্ট্র উপকৃত হইতে পারে। এখন আমি একটা অপরাধ করলাম, আমার অপরাধটা আইডেন্টিফাই হলো, আইডেন্টিফাই হওয়ার পরে আপনি কিন্তু আমাকে পেনাল্টি করতে পারেন। আমি পেনাল্টি যদি দিতে ব্যর্থ হই, দেন আপনি আমাকে আইনের আয়তায় নিতে পারেন। কিন্তু আমাকে সেই সুযোগ না দিয়ে ঢালাওভাবে যদি মনে করেন যে এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, কয়েকজন দেখলাম পত্রিকায়, আমারও খুব অবাক লাগলো যে এরা তো আলটিমেটলি কোনো কিছুর সাথে ইনভলভ না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে কেন? তো এখন হয়তো দেখলাম যে ভুল বোঝাবুঝি হচ্ছে। এই যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে এখন, সেটা তো কোনো পত্রিকার আসে না, কিন্তু প্রথমটাও কিন্তু পত্রিকাগুলো লিড নিউজ করে ফেলো যে একে একে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। কার কার ভুল বোঝাবুঝি হয়েছে? তো এখন এই জায়গায় বললাম যে এই যে যারা ভুল মানে ইন্টেলিজেন্সে যারা কাজ করে, তাদের যে ভুল বোঝাবুঝিগুলি হচ্ছে, তো সেই জায়গায় আমরা একটু সতর্কতা নিতে পারি না। আরেকটা জাস্ট এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশের তো ব্যবসা বাণিজ্য এখন অনেকটাই বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কিত, এগুলো কি বিদেশি পার্টনারদেরকে কোনো ভিন্ন বার্তা দিচ্ছে? অবশ্যই, বিনিয়োগকারীদের অবশ্যই। কারণ আপনার একটা বড় কথা হচ্ছে যে বিদেশিরা সবসময় চায় সিকিউরিটি, তারা কিন্তু চায় যে ব্যবসার সমস্ত কিছু, আমি যদি অন্যায় করে থাকি, আপনি লক্ষ্য করবেন যে কোনো একটা এগ্রিমেন্ট যদি বিদেশিদের সাথে হয়, তাহলে কিন্তু একটা ক্লজ থাকে আরবিট্রেশন। আরবিট্রেশনটা কেন দেওয়া হয়? যে আমি যদি কোথাও অন্যায় করে থাকি বা তুমি যদি কোনো অন্যায় করে থাকো, তাহলে আমরা তৃতীয় পক্ষের সাথে বসে না সলভ করবো, যদি আমরা ব্যর্থ হই দেন আমরা আইনের আয়তায় যাব। তো ঠিক বাংলাদেশেও কিন্তু ব্যবসায়ীরা যদি কোনো অন্যায় করে থাকে, আপনি তাকে সুযোগ দেন যে মিস্টার হেলাল, আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনাকে 15 দিনের ভিতরে আপনার এই জাস্টিফিকেশনগুলো করতে হবে। না করে আমি এখন বললাম ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক, ওনাকে এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া হোক, ওনার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়া হোক। তো আমি তো তাকে সুযোগ দিচ্ছি না। এখন আপনি ক্ল্যারিফাই করার পর আপনি দেখেন একটা সময় কিন্তু গত সরকার আমলে কী হচ্ছে, সবাইয়ের বিরুদ্ধে কিন্তু ঢালাওভাবে দুদক তার বিরুদ্ধে মামলা করে ফেলতো। তো মামলা করে লিড নিউজ হওয়ার পরে কয়দিন পরে দুদকই তাকে চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিত, তাই না, যে এটা খালাস, তার কোনো দোষ ত্রুটি পাওয়া যায়। তো এখন এই জায়গাটাতে আমাদের বক্তব্যটা হচ্ছে, ঠিক আছে আপনি দুদক ধাম করে আপনি যাচ্ছেন, আপনি একটু যে কোনো জায়গাতে একটা এগ্রিমেন্ট আছে, তাই না, যে এগ্রিমেন্ট, প্রত্যেকটা এগ্রিমেন্ট, আমার মনে হয় প্রত্যেকটা এগ্রিমেন্টের ভিতরে একটা স্কোপ থাকে। আপনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন, সেখানে কী স্কোপ আছে, 3 মাস আগে আমাকে জানাইতে হবে, কখনো 6 মাস আগে জানাইতে হবে। তো গভর্নমেন্ট এতগুলো বড় বড় স্টেপ নিচ্ছে, গভর্নমেন্ট কি স্কোপ দিবে না যে আপনাকে 3 মাস সময় দিলাম, আপনি যে অপরাধগুলো করছেন? যেমন আমার তো ধারণা যে বাংলাদেশে যারা বিদেশে পাচার করেছে তাদের যদি প্রমাণ গভর্নমেন্ট থাকে, আপনি সুযোগ দেন যে আপনি আপনার টাকাগুলো আগামী 15 দিন বা 3 মাসের ভিতরে যদি আপনি না আনতে পারেন। এখন গভর্নমেন্ট কিন্তু কি বলছে যে অমুক অমুক গ্রুপের টাকাগুলা বিদেশের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। আই এম সো সরি, এটা সম্ভব না, ইটস নট ইজি জব। এগুলো পত্রিকায় বাহবা পাওয়ার জন্য কিন্তু বলা হয়, কারণ আরেকটা দেশের রাষ্ট্রের ওই কাঠামোতে যে আপনি কিন্তু কোনোভাবেই তার সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। আপনি কি করতে বাহবা নেই, তাহলে আলটিমেট ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? আমার আলটিমেট ক্ষতিগ্রস্ত আমার মাথায় হাতটা বুলিয়ে জানা যায়, তাই না? তো সেই জন্য আমার কাছে মনে হয় যে পরে লঘু শাস্তি দেয়া, এই জায়গাগুলোতে আমার কেন জানি মনে হয় যে একটু
কাউন্সিলিংয়ের প্রয়োজন এবং আমার মনে হয় নীতি নির্ধারকদেরকে বুঝতে হবে যে আমি যদি আজকে আপনার সন্তান বা আপনার ভাই বা আপনার ছেলে মেয়ে কালকে ব্যবসায়ী হবে, উদ্যোক্তা হবে, কিন্তু এখন প্রেজেন্ট উদ্যোক্তারা যদি এইভাবে বিপদে পড়ে যায় তাহলে তো আগামী নতুন প্রজন্ম উদ্যোক্তা হতে চাবে না। সে বরঞ্চ সেই দেশ থেকে বের হয়ে গিয়ে কিভাবে আরেক দেশে উদ্যোক্তা হবে সেটার জন্য সে চেষ্টা। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে বড় ইন্ডাস্ট্রি কেন গড়ে উঠবে না এবং তার প্রয়োজনীয় থেকে সেটা মিস্টার সবুর খান বলছিলেন। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা আলোচনা করলাম যে দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, এই কারণে যে ব্যবসায়ীদেরকে কেন্দ্র করে যেটা হচ্ছে, বা অবশ্যই ব্যবসায়ীদের একটা অংশ এর সঙ্গে জড়িত, কিন্তু এটা কিভাবে আসলে ডিল করা উচিত বা হ্যান্ডেল করা উচিত? যে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু অলমোস্ট পালাতক, অনেক বড় বড় যারা ম্যাক্সিমাম বড় ইন্ডাস্ট্রি কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে জড়িত থাকতে বাধ্য হয় বা ছিল। তো আমি মনে করি সুবুর ভাইয়ের কথার সাথে অ্যাড করে, না, আবার তাদের তো চরিত্র বদল করতে, মানে অবস্থান বদল করতে খুব সমস্যা হয় না তো? মানে তা হয় না, কিন্তু কথা হলো তো ওরা হয় পালিয়ে যাচ্ছে নাইলে লুকিয়ে আছে। তো একটা ইন্ডাস্ট্রির যদি মেইন লোক পালিয়ে থাকে বা লুকিয়ে থাকে তো ইন্ডাস্ট্রি ওটা তো চলবে না। তো আমি হলে যেটা করতাম যে ওদেরকে হাউস অ্যারেস্ট করে রিসিভার দিয়ে, প্রশাসক দিয়ে চালানো, ওটাও অলমোস্ট ইম্পসিবল। আমাদের রিসিভারশিপ, লিকুইডেশন, এইগুলি ব্যাংক্রাপসি ল প্র্যাকটিক্যালি নেই এইগুলি, তো ওটা খুবই ডিফিকাল্ট। আপনি হলে হাউস অ্যারেস্ট করে রাখতেন? আমি হলে যেটা করতাম যে হাউস অ্যারেস্ট করে রাখতাম, করে বলতাম যে তোমার বিদেশে টাকা আছে, টাকাগুলি আনো, তুমি ঘরের মধ্যে বসে থাকো। আমরা তো দেখেছি ব্যবসা বাণিজ্য চালাও। হ্যাঁ, পলিটিক্যাল লিডারদেরকে তো বছরের পর বছর হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। তো ইট ইজ পসিবল, কিন্তু এখন তো ভয়ে ভয়ে সবাই পালাচ্ছে। অনেকে হয়তো দোষী না, কারণ আমি জানি যে আমাদের বন্ধুবান্ধব অনেক, ওনাদের বন্ধুবান্ধব অনেক ব্যবসায়ী যাদের নাম 150 জনের মাঝে হয়তো 53 নাম্বারে ওদের নাম আছে, পার্সোনাল ক্ল্যাশের নাম আছে। তো ওই ব্যবসায়ী তো আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড ওরা কিন্তু ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ী, যারা ছোট আমাদের মতো ওদের নাম নেই, যারা বড় ওদের নাম আছে। তো ওদেরকে পালাতক না রেখে ওদেরকে ঘরে রেখে কিভাবে ব্যবসাগুলি চালানো যায় ওটা দেখা উচিত। কারণ আমরা দেখছি যে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনি আরেকটা যেটা বললেন, বড় ইন্ডাস্ট্রি কেন হবে না বা বিদেশি ইনভেস্টমেন্টও আসবে না কেন? বিকজ আমার তো পাওয়ার নেই। ইন্ডাস্ট্রি করতে হলে ইউ নিড পাওয়ার। তো পাওয়ারে তো আমাদের পাওয়ারে না বিপ্লব ঘটলো গত 15 বছরে অনেক ক্ষেত্রে। আমি যদি 2004-এর কথাই ধরি, গ্যাস যখন টাটাকে দেওয়ার কথা ছিল, তখন মন্ত্রীপাড়ার থেকে শুরু করে মানে এক্সপার্টরা সবাই বলেছে যে আমাদের যা গ্যাস আছে 30 বছর গ্যাস দিয়েও বিবিয়ানাতে, শুধু বিবিয়ানার থেকে দিলেই আমরা 30 বছর চলতে পারবো, কোনো অসুবিধা হবে না। 2004-এ বলেছিল। 2008-এ কিন্তু তুমুল গ্যাসের সংকট, অথচ আমরা টাটাকে গ্যাসও দিই নাই। তো এই যে মিস ইনফরমেশন। তারপরে দেখেন পাওয়ারের বেলায়, দেখেন যে পাওয়ার জেনারেশন কিন্তু আমাদের যা দরকার তার থেকে অনেক বেশি আছে, সবসময় আমরা শুনে আসছি, কিন্তু আমরা গ্রাহকরা তো কিছুই পাচ্ছি না। এবং পাওয়ার এবং গ্যাসের জন্য অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে, স্পেশাল টেক্সটাইল, বড় বড় ইন্ডাস্ট্রি তো অনেকগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বড় ইন্ডাস্ট্রি আসার তো কোনো উপায় নাই। যে কোনো ইন্ডাস্ট্রি যেটা পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, বড় ইন্ডাস্ট্রি, ওরা আসার কিন্তু এখন কোনোভাবেই উপায় নেই, থাকার কথাও না। বিকজ আমরা কিন্তু এখনও ইলেকট্রিসিটির যে অবস্থা, যেভাবে যায় আসে, গ্যাস যত শর্টেজ, এবং ভবিষ্যতে কখন এটা স্ট্রিমলাইন হবে এটা কিন্তু আমাদের জানা নাই। আরেকটা বড় কারণ আছে বড় ইন্ডাস্ট্রি আসবে না, কারণ আমাদের যে ম্যাক্সিমাম দেশে যেটা করে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইন্ডাস্ট্রিয়াল একটা জোন বা ইন্ডাস্ট্রির জন্য কিছু জায়গা রাখে। আমাদের কিন্তু জায়গা কেনা, জায়গা মালিকানা পাওয়া ইউজুয়ালি 1 থেকে 2 বছর লেগে যায়। তো আমি আজকে যদি একটা ব্যবসা শুরু করতে চাই, তো আমার অ্যাকাউন্টিং যেটা আজকে করলাম 3 বছর পরে কিন্তু ওই পুরো অ্যাকাউন্টিংটাই গোলমাল হয়ে যায়। সুতরাং এই লং টার্ম চিন্তা করে আমার মনে হয় না এখানে বড় ইন্ডাস্ট্রি হওয়ার কোনো চান্স আছে। এখন পাওয়ারটাকে যদি আমরা ঠিক না করতে পারি, আমার মনে হয় না উইল সি মাচ। শুধুমাত্র পাওয়ার কি একমাত্র সমস্যা দেখছেন আপনি? আর বাকি তো অনেক কিছু তো সবাই বলে, যেমন দুর্নীতি আছে, মানে তারপরে যে এত নিয়ম কানুন, আমরা যেটা বোর্ড অফ ইনভেস্টমেন্টের উপরে যেটা রিলাই করে বিদেশিরা, ওখানেও ওয়ান স্টপ সার্ভিস তো নেই। আমরা যারা লোকালি ব্যবসা করি আমরাও কিন্তু নানানভাবে আটকা পড়ে থাকি, আর বিদেশিদের জন্য তো এটা অবভিয়াসলি এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমরা দেখছি যে আমি নিজে দেখছি গত 5 বছরের হিসাব করলে বোর্ড অফ ইনভেস্টমেন্ট একটা নিয়ম করে আমাদের উপরে। আমরা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি, ওদের থেকে পারমিশন নিতে হয়, ওখানেও কিন্তু কারাপশনের একটা ঘাঁটি রয়ে গেছে।
সুতরাং এইসব জিনিস যদি আরও স্ট্রিমলাইন না করা হয়, বিদেশি ইনভেস্টমেন্ট তো আসার কোনো তাহলে সেটা না হলে আপনার এমপ্লয়মেন্ট হবে কিভাবে, এবং এমপ্লয়মেন্ট যদি না হয় তাহলে তো প্রবৃদ্ধির কথা আমি বলি আর যাই পার্সোনালি বলি মনে সেটা করি তো যে বড় ইন্ডাস্ট্রি দিয়ে এমপ্লয়মেন্ট হওয়ার চান্সেস খুবই কম এখন এই মুহূর্তে। ভবিষ্যৎ জানি না, পাওয়ার টাওয়ার ঠিক হলে হয়তো হবে। এখন হলো যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্রতে যেতে হবে, গ্রামে গঞ্জে ছোট ছোট আকারে সে হস্তশিল্পকে বেবিসিটিং করা বা রপ্তানিকে আর একটু হেল্প করা। অনেক রকম রপ্তানিতে যেমন অনেক রকম বাধা আছে। সে ট্যাক্সের সোর্স একটা 1% নিচ্ছে, ওতে সরকার যে বিরাট টাকা কামাচ্ছে তা না, কিন্তু এই 1% ট্যাক্সের সাথে কিন্তু আমি সমন্বয় করতে পারি না, ওটা কিন্তু স্টেট সরকার নিয়ে যাচ্ছে। ওটা অলমোস্ট আমার 15% নেট প্রফিটের টাকা চলে যায় হিসাব করলে। আর আমি যদি আমার কোম্পানি যদি লসও করে তাও আমার এই টাকাটা দিতে হচ্ছে, অথচ সরকার এটাকে এনকারেজ করতে চাচ্ছে। তা আমাদের যেটা দরকার এখন, লোকাল ইন্ডাস্ট্রিকে যদি সরকার প্রোটেকশন দেয় কোনো না কোনোভাবে, এবং আমি যদি জুট সেক্টরের কথাই বলি যে সরকারি অফিসে সরকারি জুট মিলের পাটপণ্য ব্যবহার করতো না। সুতরাং সরকারের এমন একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমার পণ্য আমি ব্যবহার করব। আমরা যেটা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে যে আমার পণ্য আমার দেশ একটা করেছিলাম, এতে কিন্তু বাংলাদেশি লোকাল ইন্ডাস্ট্রিজের কিন্তু বেশ কয়েকটা অনেক লাভ হয়েছে। এটার কারণ হলো জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে চেয়েছি। আমরা বলছি না যে বিদেশি পণ্য বর্জন করো, আমরা বলছি অ্যাট ইকুয়াল বাংলাদেশি পণ্য নাও। কারণ আগে 5 বছর আগেও ওয়ার্ল্ড ফ্রি ট্রেড অর্গানাইজেশনে জয়েন করার আগে আমাদের ইন্ডাস্ট্রিকে কিন্তু ট্যারিফ ব্যারিয়ার দিয়ে প্রোটেক্ট করতে পারতো, এখন কিন্তু ওটা পারে না, বিকজ আস্তে আস্তে ট্যাক্স কমছে। সুতরাং আমাদেরকে প্রোটেক্ট করতে হবে জনগণ, এবং জনগণের কাছে আমরা এই আপনার প্রোগ্রামেই বলতে চাই যে আপনি আজকে সকালে যদি ঘুম থেকে উঠে বাজারে যান নিয়ত করে যে আমি আমার যা টাকা আছে বাংলাদেশের পণ্যের উপরে ব্যবহার করব, আমি আই ক্যান গ্যারান্টি আপনি অলমোস্ট 90% জিনিস বাংলাদেশি পাবেন এবং গুণগত মান পাবেন। এখন আমাদের গুণগত মানের আগে প্রবলেম ছিল, আস্তে আস্তে কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। আমরা কাপড় চোপড় এক্সপোর্ট করি, অথচ ইম্পোর্টেড কাপড়েরও এখানে শপ আছে। এত কষ্ট করে আমরা বিদেশি ডলার আর্ন করি আর এত সহজে ওটাকে দূরে সরে দিই, এটা তো ঠিক না। আমি শুধু পণ্য বলছি না, আমাদের ট্যালেন্টসে আপনাদের মিডিয়া, ইভেন মিডিয়াতে তো আপনারা বলেননি যে বিদেশি চ্যানেল এত চলছে, তা আমাদের চ্যানেলগুলির তো ফাইন্যান্সিয়ালি একটা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে চলে যাচ্ছে। তা আমি চাই যে আমাদের জনগণ আমাদেরকে হেল্প করতে পারবে মোর দেন দ্য গভর্নমেন্ট ক্যান। সবর খান, না, প্রথম হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে বা ডেভেলপ করে, এটা কিন্তু আমাদের পুরো সাইকেলটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। যেমন আপনি একটু আগে যেটা বলেছেন যে পাওয়ার সেক্টরে এত বিপ্লব হওয়ার পরেও কেন আমরা পাওয়ার সেক্টরে ক্রাইসিসে আসি, আমি যদি ওই উদাহরণটা এখানে আসি, এখানে কিন্তু প্রথম থেকেই প্রত্যেকটা সময় আমরা লক্ষ্য করছি সরকার কিন্তু একটা লং টার্ম পলিসি নেয় না। তারা প্রত্যেকেই কিন্তু বাহবা নেওয়ার জন্য শর্ট টার্ম পলিসি নিচ্ছে। আমরা জানি যে কুইক রেন্টাল পদ্ধতি থেকে আরম্ভ করে যেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা বিদ্যুৎগুলো উৎপাদন হয়েছে, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু তখন থেকেই বলা হচ্ছে এটা সাস্টেনেবল না, এটা জোড়াতালি দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা রান করে যাচ্ছি। তো সেখানে আমি জানি না কেন আমাদের মানে এত ভালো ভালো আমাদের কিন্তু মানে উদ্দেশ্য থাকার পরেও কিন্তু আমরা প্রপার টিম বিল্ড আপ করতে পারি নাই। আমরা কিন্তু আমাদের ইকোনমিতে যেটা সাস্টেনেবল, যেমন আমরা জানি যে সোলার বা অল্টারনেট এনার্জিতে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু আমাদের স্কোপ আছে। আমাদের যে বাতাসের যে প্রবাহ আমরা যেটা বলি টার্বো ইঞ্জিন, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা কিন্তু কখনই আমি জানি না কেন আমরা কিন্তু লং টার্ম পলিসি না নেওয়ার কারণেও কিন্তু এটা একটা প্রবলেম যে আমরা একটা সরকার পরিবর্তনের পর আরেকটা সরকার যখন দায়িত্ব নেয় তখন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা কভার করতে পারে না, আবার ব্যাকফুটে চলে আসতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু এখানে এটাও মাথায় রাখতে হবে যে যেটা আমি শুরু করলাম যে ব্যবসা প্রতিষ্ঠান যেই ডেভেলপ করুক না কেন তার কিন্তু যেটা একটা হেলাল ভাই একটু বললে একটা ব্যবসা প্রতিষ্ঠান, কারণ আমরা যখনই একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি এটা কোনো অনেকগুলো প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়। একটা জমি আপনি কিনবেন, জমিটা কেনার পর আপনি রেজিস্ট্রেশন করে আপনি দখলে যে বিল্ডিং করলেন, হঠাৎ করে দেখবেন যে একজন এসে বললো যে এটা তো 60 বছর আগে, এটা আমার দাদার জমি, এটা তো উনি জোর করে এটা মিউটেশন করে বা এইভাবে বিএস করে এটা করছে। তার মানে এখানে আপনি একটা লিগাল অবস্টাকল ফেস করছেন, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে হবে না। তার মানে কি হচ্ছে, এই লিগাল অবস্টাকল কারণে আপনি কিন্তু আলটিমেটলি সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন, এবং এটা ব্যবসায়িক শ্রেণী কিন্তু হচ্ছে। তখন এই ব্যবসায়িক শ্রেণী আবার নেগোশিয়েট করে
আবার নিগোশিয়েট করে মামলা করে অনেক হ্যাসেল তাকে পোহাতে হয়, অনেক হ্যাসেল পোহানোর পর তারপরে হয়তো সেইটা অ্যাস্টাবলিশ করার একটা সুযোগ পায়। এবং সময় কিন্তু একটা ফ্যাক্টর, কারণ আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে ব্যবসায়ীদের জন্য কিন্তু সময় ফ্যাক্টর। আপনি দেখেন আমেরিকার ইকোনমিতে কী হচ্ছে, একটা ভালো কোম্পানি যখন উঠতে থাকে তখন কিন্তু সে তাকে কিনে নেয়। কেন? সে বলে যে আমার এত সময় নেই, আই হ্যাভ দ্য মানি। তো কিন্তু আমাদের এখানে কিন্তু সেই সুযোগটাও নাই। আমাদের এখানে কিন্তু আপনি দেখবেন যে অ্যাকুইজিশন মার্জার অলমোস্ট নাই বললেই চলে, খুব কম। কেন নাই? না, কারণ পিছনেও কিন্তু এটা একটা অন্যতম কারণ। অর্থাৎ মার্জার অ্যাকুইজিশনে কিন্তু আপনার ট্রান্সপারেন্সি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের এখানে কিন্তু লট অফ কেসে কিন্তু ট্রান্সপারেন্সি নাই। আপনি দেখবেন যে ব্যবসা করছে, হারাল ভাই যেটা বললো যে ইম্পোর্ট করছি, আমি অনেক সময় জানি না, আমি হয়তো এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসলাম, আমি যদি জানতাম যে এই প্রোডাক্টটা আমার যা কস্টিং তার উপর আমি 5% ট্যাক্স দিয়ে বের করে নিয়ে আসবো, ইম্পসিবল। আপনি আসার পরে উনি বলবে যে এটার কালারটা কেন লাল, এটা তো লাল হওয়ার কথা না, এটা তো সিরামিকের একটা এটা তো লাল হওয়ার, এটা উনি টেস্টিংয়ে পাঠাবে, বিএসটিতে পাঠাবে। বিএসটিতে পাঠাতে গিয়ে আপনাকে 15 দিন 20 দিন সময় নেবে। বিএসটি হয়তো বলবে যে এই কালারটা তো এখানে সেট করার কথা ছিল না, সো এই এইচএস কোডে আপনাকে আরও 25% আপনাকে পেমেন্ট করতে হবে। আবার এটাও বলবে যে এই তৃতীয় মোটটা লেখাটা কেন ছিল, এইটার জন্য আপনাকে আবার 20% পেনাল্টি দিতে হবে। এটা হচ্ছে, অহরহ হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু যারা ব্যবসায়ীদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিভিন্ন পদে 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 পদে, এদের প্রফেশনালিজমের অভাব আছে। এরা অনেক সময় নিজেরা ঘুষ খাওয়ার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি বাতলাচ্ছে এবং প্রকারান্ত এগুলো কিন্তু একটু ব্যবসায়ীদের উপরে এসে পড়ছে। এখন আমি যখন বাজারে এটা প্রোডাক্টটা বিক্রি করতে যাব, তখন কিন্তু আমার এই প্রোডাক্টটার কিন্তু তখন আমার হয় লস হবে, নয় আমার প্রোডাক্টের উপরে এক্সট্রা ভ্যালু দিতে হচ্ছে। তো তাহলে হচ্ছে কি, ব্যবসায়ীরা কিন্তু প্রত্যেকটা জায়গায় তার একটা ব্যবসা ডেভেলপ করার জন্য হাজারো প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হচ্ছে। এখন আপনি পৃথিবীর সমস্ত দেশে যাবেন, কোনো প্রবলেম নেই। একটা সময় কিন্তু আমাদের রাষ্ট্রও কিন্তু এটা বন্দোবস্ত করেছিল। আমি মনে করি যে অবশ্যই আমাদের সম্মান জানাইতে হবে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে। আপনি জানেন যে উনি কিন্তু পিএসআই পন্থাটা কিন্তু প্রথম প্রবর্তন করে যাচ্ছিল, যে আমার যেখান থেকে প্রোডাক্টটা আসবে তার একটা প্রাইস পিএসআই বলে দিবে, এটা কেউ এনে কোনো চেক করবে না, এখান থেকে জাস্ট নির্দিষ্ট ট্যাক্স দিয়ে এটা করবে আমলাতান্ত্রিক জটিলতাকে মানে রিডিউস করার জন্য। কিন্তু সেটা কিন্তু 2-3 বছর পরে এটা আলটিমেটলি পরিবর্তন হয়ে গেল, কারণ যারা মধ্যস্বত্বভোগী তাদেরকে বেনিফিট দিতে হবে। তো তাহলে হচ্ছে কি, আলটিমেটলি আমি যদি বলি সত্যিকার অর্থে আমরা যারা ব্যবসা করি, আসলেই কি আমরা সত্যিকার ট্রান্সপারেন্টলি ব্যবসা করতে পারছি? আমরা তো পারছি না। তারপরও ব্যবসায়ীরা টিকে আছে এই দেশে। আমি মনে করি এই দেশে ধন্যবাদ দেওয়া উচিত, এই দেশে ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এই কারণে যে এত প্রতিকূলতার মাঝেও কিন্তু ব্যবসায়ীরা টিকে আছে। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন হয়তো বলি যে সংস্কার করতে হবে, এখানে সংস্কার করতে হবে, এখানে শ্বেতপত্র প্রকাশ করতে হবে, কিন্তু আমার কেন জানি মনে হয় প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু মন মানসিকতারও কিন্তু সংস্কার করতে হবে। আপনি একটা জায়গায় একটা গভর্নমেন্টের লোক বা একটা যারা এই কাজগুলো থাকে, তাদের প্রথম কিন্তু ইন্টেনশন থাকবে আমি কাজটা করে ফেলবো, তাদের প্রথম কাজটাই থাকে আমি এখানে কোনো বেনিফিট নিতে পারি কিনা। মানে এই যে একটা মানসিকতা, এই সংস্কারটা যদি না হয়, যেমনি আমরা রাজনীতির কথা যদি বলি, কারণ রাজনীতিবিদ ছাড়া কিন্তু সমাজ চলবে না। কারণ রাজনীতিবিদরাই কিন্তু ব্যবসায়ীদের নীতি করবে, রাজনীতিবিদরাই সংসদে বলবে, তারাই এসআরও করবে, তারাই কিন্তু বলবে এটা করো এটা করো। আমরা যখন কোনো আবেদন জানাই, আমরা কিন্তু রাজনীতিবিদদের কাছে আবেদন জানাই এবং জানাবো, তাই করবো। কিন্তু এখন প্রশ্ন হলো সেই রাজনীতিবিদ কারা, তারা কিভাবে রাজনীতি করতে আসছে, সেটাও কিন্তু বিবেচনা না আসলে আলটিমেটলি ব্যবসা কিন্তু বান্ধব পরিবেশ কখনো হবে না। লং টার্ম যেটা বলা হয় যে বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ এখন তো রাজনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্য অনেক বেশি। না, সেই জন্যই বলছি রাজনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্য বেশি হওয়ার কারণটা কি? কারণটাই তো হচ্ছে আমি যে আমার তো রাজনীতি নাই, এটা তো আমাকে বিশ্বাস করতে হবে। আমাদের এখানে আছে হলো কে কোথায় বেনিফিশিয়ারি হবে। আমার যদি রাজনীতি থাকতো তাহলে আপনি বলেন রাজনীতি হবে কিভাবে? আমি গ্রাসরুট লেভেলে, গ্রামে, ইউনিয়নে, পাড়ায়, মহল্লায় আমি ভোট দিব, কে নেতা তারা বলবে, তারা একটা নির্ধারণ করবে, কেউ অন্যায় করলে তারা সেটাকে চেঞ্জ করবে, সেটা পরবর্তীতে সে যাবে। আমার তো সেই জিনিসটা নাই। এখানে হচ্ছে আমি নেতাকে খুশি করতে পারলে আমি কিন্তু নেতৃত্বে আসতে পারবো। তো ঠিকই হবে ব্যবসায়ীরা কেন রাজনীতিতে আসবে না? ব্যবসায়ীরা যখন দেখে যে আমার অর্থের বৃত্তের কারণে আমি হয়তো হেলাল সাহেবকে 10টা টাকা দিলে আমি কালকে একটা নমিনেশন পেয়ে যাবে, তো সে কেন টিকিট কিনবে না? টিকিট কিনলে পরের দিন সে টেন্ডার পাচ্ছে, ব্যাংক লোন নিতে পারছে, সে বেনিফিশিয়ারি হচ্ছে, তাহলে সে কেন নেই? শুধু ব্যবসা করার জন্যই আসছে। তো এখন এখানে আমার কিন্তু এই জায়গায় মনে রাখতে হবে যে আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার এফেক্টিভ পলিসি দরকার এবং ইমপ্লিমেন্টেশন দরকার। আপনারা দেখেন আমরা সবাই ডোনাল্ড ট্রাম্পকে এত সমালোচনা করি, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সে তো সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে আসছে। তাকে ফাইট করতে হয়েছে আর অনেকের সাথে, কনভিন্স করতে হয়েছে তাকে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা জায়গায় 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 কিন্তু তাকে ভোটাভুটির মাধ্যমে সর্বশেষ সে কিন্তু উইন করে আসছে এবং সেখানে সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে তার রিপাবলিকান দল থেকে সে কিন্তু টিকিট অর্জন করছে।
তো আমার দেশে তো সেটা নাই। আমার দেশে হলো আপনি কাকে কিভাবে, কার ব্লক, কে কার দলের লোক। আপনি দেখেন পৃথিবীর কোনো দেশে খুঁজে পাবেন যে একটা পোস্টারের ভিতরে এর ছবি, এর ছবি, এর ছবি, তার মানে আমি কোন দলের কোন নায়কের অনুরক্ত তার উপরে নির্ভর করবে আমার দলের মানে টিকে থাকা আর টিকে থাকা না। তো এই জায়গাটাতে কিন্তু বারবারই বলছি যে ঠিক ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু একই জিনিস। আমি তো মনে করি সম্ভবত আগামীতে এমন হইতে পারে যে ব্যবসা প্রতিষ্ঠানও আপনি দেখবেন যে ঢুকলেই দেখা যাবে যে 4-5টা ছবি দেওয়া, যে আমি এই দলের অনুরক্ত, এই দলের অনুরক্ত, আমার অতীতের কর্মকাণ্ড এই। কারণ আমার মনে হয়, আমার তো ভয় লাগে, কারণ কেন আপনি ব্যবসায় যদি না করেন তাহলে সেখানেও তো আপনাকে ওই স্থানীয় লোকজন এসে বলবে যে উনি তো এই দলে, আমার দলের লোক না। তো সুতরাং ব্যবসায়ীদেরকে আমার কাছে মনে হয় যে রিসেন্ট পরিস্থিতি যা মনে হচ্ছে, ব্যবসায়ীরা যতটুকুই রাজনীতির পিছনে ঝোঁক ছিল, ভবিষ্যতে আমার কেন জানি মনে হয় আরও বাড়বে। তার কারণ হচ্ছে আপনি দেখেন যে কিছু কিছু প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হলো কেন। আমি তো বারবার বলছি যে একটা প্রতিষ্ঠান যদি আমার ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট এই দেশে তৈরি করে, আমি তাকে রেসপেক্ট করা উচিত। আমি সেটাকে রেসপেক্ট না করে আমি জ্বালিয়ে দিচ্ছি, কেন? সেই দলের লোক। তো তার মানে আমি কেন এই দেশের প্রতিষ্ঠা করব? তো এই জন্য কিন্তু আমার এই জিনিসগুলো কিন্তু বিবেচনায় আনতে হবে, এবং শ্বেতপত্র প্রকাশের ভিতরে এটাও প্রকাশ করতে হবে কি এই দেশে কি ভালো ব্যবসায়ী নাই। আমি ধরে নিচ্ছি আপনি 100 ব্যবসায়ীর ভিতরে আপনি 30 জন পাবেন যারা রাজনীতিকে পুঁজি করে ব্যবসা করছে। 70 জন তো আপনাকে সঠিক ব্যবসা, আপনি 70 জনকে অ্যাটলিস্ট আপনি সেভ করেন না। 70 জনের সেভ করলে 30 জন ভদ্র হয়ে যাবে যে বাবা আমার রাজনীতি দরকার নেই, কারণ আমি আমার ট্রান্সপারেন্সি পাচ্ছি, আমি কেন রাজনীতি করব? তো সেই কারণে বলছি যে আমার সিস্টেমটা যদি আমি প্রপার না করি, আমি সংস্কারটা যদি প্রপার না করি, আমার মনে হয় না যে এখানে ব্যবসা ভবিষ্যতে কেউ টিকিয়ে রাখতে পারবে। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। হ্যাঁ, আরেকটা তো বড় চ্যালেঞ্জ আছে, ব্যাংকিং 9% ছিল, এখন এটা 16-17% হয়ে গেছে। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো যে যেহেতু ব্যাংকাররা এখন অনেক দুর্বল হয়ে গেছে, অনেক টাকা ডিফল্টার হয়ে গেছে, ব্যাংকাররা যে আগে একটা সহায়ক ভূমিকা পালন করতো, ব্যাংকাররা ওয়াজ লাইক এ গার্জিয়ান ফর দ্য এন্টারপ্রেনার্স, এখন কিন্তু এটা উল্টা হয়ে গেছে। ওরা ব্যাংকাররা পুলিশের রোল প্লে করছে এবং এত কাগজপত্র চাচ্ছে যে বড়দেরও দেওয়া এটা খুব ডিফিকাল্ট। আর ক্ষুদ্র মাঝারি তো ওগুলি অত কাগজপত্র দেওয়া অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে। তো গেটিং অ্যাক্সেস টু ব্যাংকিং এখন এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে গেছে। ব্যাংক যেমন আগে উদ্যোক্তাদেরকে বানাতো, এখন কিন্তু ব্যাংক আমি দেখছি যে উদ্যোক্তাদেরকে গলা চেপে, এমনভাবে গলা চেপে ধরছে যে ওরা মারা যাওয়ার অবস্থা, যে ব্যাংকের থেকে যত দূরে সরে যে থাকতে পারে অতই ভালো। আর এটার একটা অল্টারনেট ছিল হলো আমাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেট। তো স্টক মার্কেটে তো এত ম্যানিপুলেশন হয়েছে যে ওখানে যাওয়া কিন্তু ইভেন মিডিয়াম সাইজ, লার্জরা তো যাচ্ছে না, মিডিয়াম সাইজরাও যেতে অনেক ভয় পায়। আর ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, মানে সরকার এবং সবার বুঝতে হবে যে ইন্ডাস্ট্রির প্রোডাকশন অ্যান্ড প্রফিট মার্জিন ইনফ্লেশনের সাথে যেতে হবে। কারণ আমি যদি গত বছর যা আমি প্রোডাকশন করছি, যা মার্জিন রেখেছি, এই বছর আমার 10-15% বাড়াতে হবে, যে ইনফ্লেশনের জন্য। কারণ আমার তো 10-15% আমার ওয়ার্কারদেরকে দিতে হবে। তো ওই সিচুয়েশনটা তো এখন নেই। ইন্ডাস্ট্রিরা তো একটা তো আছে পাওয়ারের জন্য বিরাট অসুবিধা, কোনোভাবেই অ্যাকাউন্টিং করা যাচ্ছে না। কারণ আমি জানি না, আমার প্লাস্টিক ফ্যাক্টরিতে আমি প্ল্যান করলাম 100 টন মাসে প্রোডাকশন করব, মাসের শেষে দেখা গেল মাত্র 50 টন করেছি। তো এই 50 টন করাতে তো আমার পুরা কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে গেল। তার মানে আমি যে ন্যাচারালি আগে 10-15 বছর আগে যেটা হতো যে আমরা ধরিয়ে নিতাম যে আমার 10-15% প্রফিট হবে, আমি আমার স্যালারি বাড়াতে পারবো, ওয়ার্কারদেরকে রাখতে পারবো। এখন যেটা হয়েছে যেহেতু এটা হচ্ছে না, আমি স্যালারি অ্যান্ড ওয়েজেস বাড়াতে পারছি না। অ্যান্ড মোর ওভার দিন বিকজ আমরা মধ্য আয়ের দেশে যাওয়ার চিন্তা করছি, এবং আমাদের বায়াররাও লোকাল এবং ইন্টারন্যাশনাল বায়ার স্পেশালি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি চাচ্ছে। তো কমপ্লায়েন্স করতে কিন্তু এডিশনাল অনেক রকম খরচা, তো ওই খরচাগুলি করা মানে আমার কস্ট অফ প্রোডাকশন বাড়া, ওই প্রাইসটা তো আমি পাচ্ছি না। ইম্পোর্ট কস্ট অনেক বেড়ে গেছে বিকজ অফ ডলার রেট। তো লোকাল যে কোনো প্রোডাকশন করতে গেলে আপনার ইম্পোর্ট কস্ট অনেক বেড়ে গেছে, যেই প্রাইসটা আমি আবার মার্কেট থেকে পাচ্ছি না। যেসব মাল আমি ইম্পোর্টেড প্রোডাক্টের সাথে কম্পিটিশন করছি, যে চাইনিজ বা ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে, ওটার সাথে আমি পাচ্ছি না বিকজ আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। তো আমি আর এডিশনাল কস্ট যেগুলো আমরা এক্সট্রা কস্ট, যেটাকে আমরা ঘুষ হিসাবে বলি বা
স্পিড মানি হিসেবে বলি, ওটাও কিন্তু আগের চাইতে দিন দিন বাড়ছে। এখনো ও না, এখনো আমি বলতে পারবো না যে এটা কমেছে। আমার অ্যাকাউন্টস দেখাচ্ছে যে না, ইটস দেয়ার। কিছু কিছু জায়গার থেকে ওখান থেকে কিন্তু আমাদের রেহাই পাওয়া খুবই খুবই কষ্ট, আনলেস আমরা আস্তে আস্তে আরও আইটিতে, মানে আপনার ডিপার্টমেন্টে যাই আর কি। যখনই চোখাচোখি হয় আমাদের কিন্তু খরচা বাড়ে। আমরা এখন এমন একটা পজিশনে পড়ে গেছি, আমি এত বছর ব্যবসা করার পরে আমি যখন কোনো অফিসে লোক পাঠাই, আমার লোককে পাঠাই, তখন কিন্তু আমি বলে দিই যে ওই অফিসে যে জিজ্ঞেস করো আগের লোক কত খরচা করেছে, ওই টাকাটা দিয়ে আমি পাঠাই, বিকজ আই নো যে আমার এই খরচাটা হবেই। আর এটার একটা মাল্টিপল এফেক্ট আছে, যে কথাটা আমি বারবার বলি, সেটা হলো যে আমরা কিন্তু একটা সমাজকে, ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছি। কারণ আমি নিজে যে এক্সট্রা টাকাটা দিচ্ছি না, আমি একটা ইয়াং এক্সিকিউটিভকে ডেকে আমার অফিসে বলছি যে যাও এখানে যে এডিশনাল টাকাটা দিয়ে আসো, তো ওকেও আমি নষ্ট করে দিচ্ছি। ও হয়তো ওখান থেকে কিছু কাট নিচ্ছে, তো আমরা কিন্তু পুরো একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু ভাবার রিয়েলি সময় এসছে। সো আমরা শেষের দিকে মিস্টার সবুর খান, ক্লোজিং রিমার্কস। আমি এই ক্ষেত্রে বলবো যে যেমন রিসেন্ট আমার মনে হয় আপনাদের নলেজে আসছে, যার 2 থেকে 3 দিন আগে একটা সার্কুলেশন আসলো যে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একটা অশুভ সংকেত, তাদেরকে 25% এখন দিতে হবে। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে আমি যেটা একটু আগেও বললাম যে কিছু কিছু অবশ্যই গভর্নমেন্ট ডেফিনেটলি 25% ইন্টারেস্ট রেট। তো এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটা ভালো প্রচলন কিন্তু শুরু হয়েছে যে ক্রেডিট কার্ড, সরকারই বলেছে যে আমরা ক্যাশ লেনদেনটাকে কমিয়ে দিয়ে আসবো, সেটার প্রেক্ষিতে কিন্তু আবার ক্রেডিট কার্ড প্রচলনটা শুরু হলো। আর ক্রেডিট কার্ডের উপরে এমনিতেই কিন্তু অনেক রকমের কিন্তু চার্জ আছে। আপনি একটা টাকাও যদি বাড়তি করেন সেটার উপরে কিন্তু একটা জরিমানা চার্জ দিতে হয়, তার ইন্স্যুরেন্স করতে হয়, তার ইয়ারলি একটা সার্ভিস চার্জ দিতে হয়, তার বিভিন্ন রকম, তার কিন্তু ইন্স্যুরেন্স, লট অফ কাভারেজ আছে। তো এখন আপনি 25% আপনি ধাম করে যখন আপনি ইন্ট্রোডিউস করে দিলেন, তার মানে ইট গিভিং এ রং সিগনাল যে এটা কিন্তু টোটাল ইকোনমিতে কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি হবে, কারণ অনেকে কেনাকাটা করা কমিয়ে দিবে, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হবে। একইভাবে হেলাল ভাই যেটা বললেন যে ব্যাংক লোনের ব্যাপারটাও কিন্তু এটা আমরা অনেকদিন থেকেই বলে আসছি যে ব্যবসায়ীদেরকে আপনাকে প্রস্তুত করতে হলে অবশ্যই ব্যাংক লোন কিছুটা ফ্লেক্সিবল করতে হবে, অ্যাটলিস্ট এন্ট্রি লেভেলের লোনগুলো। আমি বলছি বড় লোনগুলো আপনারা করেন না, যেমন এখন যদি আপনি 10 টাকাও লোন নেন, আগে ছিল একরকম, এখন এত বেশি কন্ডিশন করা হয়েছে। আমি জানি না ইতিমধ্যে হায়াল ভাই নিশ্চয়ই জানেন, আগে তো ফিঙ্গারপ্রিন্ট নিত না, ফিঙ্গারপ্রিন্ট এখন ডাবল ফিঙ্গার। শুধু আপনার না, আপনার আমার বেগম সাহেবের ছেলেদেরও, ছেলে মেয়েরও। তো আমি একটা হঠাৎ করে আজকে একটা উদাহরণ দিয়ে কথা শেষ করব। 1992-তে আমি যখন ব্যবসা করি গ্রিন রোডে, তখন আমার কিন্তু যে কোনো কারণে একটা মারাত্মক একটা আর্থিক লস হয়ে যায়, আমার কিছু টাকা, মানে আমি চিন্তার কবলে পড়ি, সোজা কথা। কিন্তু আমি কিন্তু কেন জানি না, ওই যে বলে যে উপর রাখে আল্লাহ মারে কে, আমার কেন জানি মনে কার কাছে গিয়ে কথাটা বলবো আমার এই দুঃখটা। তখন ভাবলো যে যেই ব্যাংকের যিনি সেকেন্ড অফিসার উনি তো দেখছে, কারণ উনি উঠার সময় বলতেছিল এতগুলো টাকা কেন দিচ্ছেন। তো ওনার কাছে গিয়ে বললাম যে আমার এই টাকাটা যে একটু আগে তুললাম, আপনি যে আমাকে বললেন কেন নিচ্ছি এই টাকাটা, আমার একটু আগে চিন্তাই হয়ে গেল। তো আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, উনি অনেকক্ষণ আমার সাথে কথাবার্তা বলার পরে আমার বলে একটু বসেন, চা খান। কিছুক্ষণ পরে একটা ওই যে কি বলে ফলের প্যাকেটে এসে 2 লাখ টাকা আমার হাতে তুলে দিলাম। তো আমি বলছি এটা কী, বলে যে এটাতে 2 লাখ টাকা আছে, আপনি নিয়ে যান। তবে 2 লাখ টাকা আমি কোনো সাইন টাইন করতে হবে না। উনি আমাকে বললো দেখেন আমি আপনাকে চিনি, আপনি আমার টাকাটা মারবেন না, আপনি টাকাটা নিয়ে যান, আপনি কয়দিন পরে ফেরত দিন। আমি বলছি অ্যাটলিস্ট 2 মাস। তো ঠিক আছে যান। নাথিং, কোনো সাইন কিচ্ছু নিল না। আমি শুধু ওনাকে জিজ্ঞাসা করলাম একজন ব্যাংকার হিসাবে আপনি যে আমাকে টাকাটা দিলেন তো আপনি ফলসে পড়ে যাবেন। তখন উনি আমাকে বললো না আমি ফলসে পড়বো না। আমি বলছি কেন? বললো যে আপনি যখন বসা ছিলেন হঠাৎ করে দেখলাম আপনারই মতো আরেকটা ভালো পার্টি টাকা জমা দিতে আসছে। ওনাকে আমি খেয়াল করছেন, উঠে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে 2 লাখ টাকাটা জমা দিচ্ছেন, এই টাকাটা কি আপনি 3-4 মাস পরে যদি আমি ডিপোজিট দেই আপনার কোনো অসুবিধা হবে এন্ট্রি দিলে? উনি বললেন না অসুবিধা হবে না। উনিও আমাকে ট্রাস্ট করে বলে দেন আমি টাকাটা আপনাকে দিয়ে দিলাম, আপনি 2 মাস পরে দিলে আমি 2 মাস পরে এন্ট্রি দিয়ে দিব, 2-1 দিন দেরি হলে আমি তারপরে, উনি আমাকে 4 মাস সময় দিয়েছেন। তার মানে আমি কথাটা বললাম ওই 2 লাখ টাকা কিন্তু আমার মানে ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু অনেক দিন পরে মনে হলো আজকে কথাটা আমার কিন্তু অনেক উপকার আসছে। তার মানে একটা ব্যাংকার কত সহজে একটা ব্যবসায়ীকে উপকার করতে পারে, এই ধরনের নজিরগুলো কিন্তু এখন নাই, আগে কিন্তু ব্যাপক ছিল। তো আমি সেই কারণে বলবো যে আলটিমেটলি ব্যবসা বান্ধব যদি ইকোনমি ডেভেলপ করতে হয়, ব্যবসায়ীদের কিছু সুযোগ দিতে হবে। ব্যবসায়ীদের ভিতরে ভালো আছে, খারাপ আছে। ব্যবসায়ীরা ট্যাক্স পে করছে, ব্যবসায়ীরা আপনার অর্থনৈতিকভাবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি করছে, ব্যবসায়ীরা কিন্তু আপনার পুরো ইকোনমিক সার্কেলের সবগুলো কম্পোনেন্ট আপনি যদি
মিডিয়ার কথা বলেন, এতগুলো পত্রিকা বাংলাদেশে, একটা একটা উপজেলার ভিতরেও 10টা পত্রিকা, সেই পত্রিকাগুলোতে বিজ্ঞাপন কারা দিচ্ছে? বিজ্ঞাপন কিন্তু সরকারি চাকরিজীবী দিচ্ছে না, বিজ্ঞাপন কিন্তু কোনো এমপ্লয়ি দিচ্ছে না, বিজ্ঞাপন দিচ্ছে হলো ব্যবসায়ী, বিজ্ঞাপনটা দিচ্ছে। তো সুতরাং এই জায়গাটাতে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় যদি আমরা লক্ষ্য করি, ডানে বামে প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যবসায়ীরা ইকোনমিটা সাস্টেন করে রাখছে। 1971-এ আমরা যদি বলি, তখন কিন্তু ব্যবসায়ী ছিল মাত্র হাতে গোনা, আর এখন কিন্তু ব্যবসায়ীর সংখ্যা কয়েক কোটি। তো আমার সেই জায়গাটাতে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, ব্যবসায়ীরা যাতে, অবশ্যই আমি আবারও রিপিট করছি, ব্যবসায়ীদের ভিতরে ভালো ব্যবসায়ী, প্রপার ট্যাক্স যারা দিচ্ছে তাদেরকে রিকগনাইজ করা উচিত, সেটাও কিন্তু রিকগনাইজ করা উচিত। যারা ইকোনমিতে রিয়েলি কন্ট্রিবিউট করছে তাদেরকে রিকগনাইজ করা উচিত, তাহলে নতুন প্রজন্মের ব্যবসা আসার জন্য উৎসাহিত হবে। অবস্ট্রাগলগুলো কী সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো যদি সলভ করা হয়, বড় বড় ইন্ডাস্ট্রি এই দেশে প্রতিষ্ঠা হবে। এবং একইভাবে বড় বড় ইন্ডাস্ট্রি, এবং যেটা আমার হেলাল ভাই লাস্ট কথাটা বলেন, টেকনোলজি ইনভলভ করতে হবে। কারণ আমার প্রযুক্তি ছাড়া, এখন প্রযুক্তি যদি ব্যবহার করতে গিয়ে সেখানেও আমি টেকনিক করি যে এই প্রযুক্তির ফান্ড থেকে আমি এত টাকা নিব, প্রযুক্তি হলো কি হলো না, যেটা হয়েছে গত কয়েক বছর আমরা জানি। সবচেয়ে অর্থ বরাদ্দ কিন্তু আপনারা জানেন যে তথ্য প্রযুক্তিতে হয়েছে, কিন্তু একটা প্রযুক্তিতে কি হচ্ছে, 2 কোটি টাকার ভিতরে 1.5 কোটি টাকায় চলে যাচ্ছে আরেকজনের পকেটে, আর ফান্ডটা যাচ্ছে হলো, এটা একটা মানে যেটাকে সোজা বাংলা যেটাকে ভাওতাবাজি বলে। তো এগুলোর কারণে কিন্তু আলটিমেটলি প্রযুক্তি হয়নি। আপনারা হয়তো দেখবেন যে যশোরে একটা আইটিটা পার্ক করা হয়েছে, এখন কিন্তু সেটা বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে। তো এই কাজগুলো যাতে আর কখনো না হয়। জি, মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। প্রযুক্তির বেলায় কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা দেখেছি কিছু জায়গায় ভ্যাট ট্যাক্স, আমরা আশা করি যে আরও ফাস্টার যেন হয়। আর একটা সবচেয়ে বড় জিনিস আমার মনে হয়, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকার আর ক্লায়েন্টের রিলেশনশিপটা, উনি যেরকম বললেন ওইরকম রিলেশনশিপ যদি তৈরি হয়, সাপোর্টিভ রোল, ব্যাংকাররা যদি সাপোর্টিভ রোল প্লে করে, আমার মনে হয় ব্যবসা অটোমেটিক্যালি হবে। কারণ এখন কিন্তু মাঝারি এবং ক্ষুদ্র লোকেরা কিন্তু ব্যাংকারের কাছে যেতে চায় না, আত্মীয় স্বজনের কাছে, বন্ধুবান্ধব থেকে টাকা নিয়ে ব্যবসা করতে চায়। তো এতে তো লিমিটেশনটা অনেক কমে যায়। সুতরাং ব্যাংকের কিন্তু এই পুরা অ্যাটিটিউডটাই চেঞ্জ করার প্রয়োজন আছে এখন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সবুর খান এবং মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, অসংখ্য ধন্যবাদ জানার জন্য। দর্শক, আমরা এমনিতে রাজনীতি বহিঃসম্পর্কের ক্ষেত্রে গত বেশ কিছুদিন ধরে, এবং বলা যেতে পারে গত কয়েক বছর ধরে আসলে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ নিয়ে কথা বলছি। এবং আজকের এই আলোচনায়, অর্থনীতির আলোচনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির আলোচনায় যেটা বেরিয়ে আসলো ব্যবসা বাণিজ্যের, এখানেও ফেক নিউজ, মিস ইনফরমেশন বা রং ইনফরমেশন, এগুলোর একটা বড় ভূমিকা আছে এবং নেতিবাচক ভূমিকা আছে। কাজে এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা দরকার। সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়, সেটা ওনারা বলেছেন। কেন নয় সেটা ওনারা চিহ্নিত করবার চেষ্টা করেছেন। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা এই জায়গাগুলোতে মনোযোগ দেবেন। দুর্নীতি বিরোধী অভিযান বা টাকা পাচার করা রোধের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বা বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা সম্পর্কিত তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, এগুলো খুব একটা ইতিবাচক বার্তা আমাদের বিদেশি বিনিয়োগকারীদের দিচ্ছে না, বা যারা ব্যবসা বাণিজ্য করতে চান উদ্যোক্তা শ্রেণী তাদের মধ্যেও দিচ্ছে না। সমাধানটা কি হতে পারে সেটা ওনারা কিছু নিজ চেয়ার থেকে পরামর্শ দিয়েছেন। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা এই বিষয়গুলো ভেবে দেখবেন। যে অপরাধ করে অপরাধের শাস্তি হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অন্তত তার কাজটা চালিয়ে যাবার সুযোগ দেওয়া উচিত, যেটা অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, যেটা অনেক মানুষের কর্মসংস্থানের সঙ্গে সম্পর্কিত। সেই বিষয়গুলো আসলে আমাদের নীতি নির্ধারকদের বিবেচনায় রাখতে হবে। শুধু আবেগ দিয়ে চলবে না, সেখানে যুক্তিটাও আসলে কাজে লাগাতে হবে, বিবেকটাকে কাজে লাগাতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।